আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চে আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপির গেরুয়া সুনামিতে ভেসে গেল তৃণমূল কংগ্রেসের নীলদুর্গ। পদ্ম ফুলের জোয়ারে একেবারে নেতিয়ে পড়েছে ঘাসফুল। এর মধ্য দিয়ে বাংলাদেশের লাগোয়া ভারতের এই রাজ্যে মমতা ব্যানার্জির ১.৫ দশকের শাসনের অবসান ঘটল। বিজেপির এই জয়কে কেউ বলছেন কাঠামোগত ওলটপালট, আবার কেউ দেখছেন বিরাট এক আদর্শিক সাফল্য হিসেবে। যে যেভাবেই দেখুক, একটি বিষয়ে সবাই একমত, সেটি হলো বাংলাদেশ এবারের ভোটের মতো অতীতে কখনোই পশ্চিমবঙ্গের নির্বাচনে এত বড় ভূমিকা রাখেনি। একইভাবে পশ্চিমবঙ্গের কোনো নির্বাচনও বাংলাদেশে এত মনোযোগ কাড়েনি অতীতে। প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গের নির্বাচনে হঠাৎ বাংলাদেশকে ঘিরে এত সব আকর্ষণের কারণ কি, যেটি রাজ্যের জনতান্ত্রিক কাঠামো এতটা বদলে দিয়ে পদ্ম ফুলের বাম্পার ফলন ঘটিয়েছে? আবার বঙ্গজয়ের পর দৃশ্যত বাংলাদেশ সীমান্তের ৩ দিকে এখন শুধু বিজেপি আর বিজেপি। তাতে কি অস্বস্তি বাড়ছে বাংলাদেশ সরকার শীর্ষ মহলের? সে প্রশ্ন উঠছে কারণ বিজেপি সরকার এখনো শপথই নেয়নি। তার আগেই বাংলাদেশের বিএনপি সরকারের শীর্ষ পর্যায় থেকে হুঁশিয়ারিও এসে গেছে। ঢাকায় অনেকের মধ্যে পুশিন আতঙ্ক আর আলোচনা যে বাড়ছে, সেটির মধ্যে বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছেন, পুশিন হলে জবাব দেবে ঢাকা, প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বাংলাদেশ সরকার। অথচ কয়েকদিন আগে খলিলুর রহমান দিল্লি সফরের সাফল্য নিয়ে উচ্ছ্বসিত মন্তব্য করেছিলেন। সেখানে তিনি বিজেপি সরকার শপথ নেওয়ার আগেই এমন হুঁশিয়ারি কেন দিলেন, সেটিও আবার ঠিক চীন যাওয়ার আগে কেন দিলেন? এমন বক্তব্য খানিকটা বিস্ময়ের জন্ম দিয়েছে ঢাকার কূটনৈতিক পাড়ায়। অনেকে প্রশ্ন তুলেছেন, পশ্চিমবঙ্গে মমতা প্রত্যাখ্যাত হওয়ার সাথে সাথেই কি তাহলে ঢাকা দিল্লির সম্পর্ক নতুন মোড় নিতে লাগলো, যেখানে দেশ দুটির সম্পর্কে দৃশ্যমান ইস্যুর চেয়ে অদৃশ্যমান ঝুলে থাকা অনেকগুলো ইস্যু আছে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। ২০১১ সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির ভাগ্যে একটি আসনও জোটেনি। তখন শূন্য আসন পাওয়া বিজেপি মাত্র ১৫ বছরে ২০০ আসনের সীমা অতিক্রম করে ফেলল। ভোট হওয়া ২৯৩ আসনের মধ্যে এককভাবে সরকার গঠনের জন্য দরকার ছিল ১৪৭টি আসন। সেখানে পদ্মফুল ২/৩ আসন নিশ্চিত করে ফেলেছে। সবশেষ তথ্য অনুযায়ী ২০৬টি আসন এখন মোদী বাহিনীর জিম্মায়। আর নিজের ডেরায় পরাজিত হওয়া মমতার তৃণমূল কংগ্রেস ও তাদের জোট পেয়েছে ৮১টি আসন। দর্শক, ভারতের ৪ রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের ভোটের ফল বেরিয়েছে সোমবার, মানে ৪ মে। এর মধ্যে সবার নজর ছিল পশ্চিমবঙ্গের দিকে। বেলা গড়ানোর সাথে সাথে পদ্মের গেরুয়া ঢেউ যেভাবে সুনামি হয়ে ফিরে আসবে, তা অতি বড় বিজেপির সমর্থকও ভাবেনি। গণনা শুরুর সাথে সাথে কলকাতার কালীঘাটে তৃণমূলের সদর দপ্তরে শাসনের নীরবতা নেমে আসে। বিশেষজ্ঞরা বলছেন, এই ফলাফল কেবল একটি দলের জয় নয়, বরং এটি বাংলার রাজনৈতিক ইতিহাসের এক নতুন অধ্যায়ের সূচনা। যে গ্রামীণ এবং আধা শহরে ভোট ব্যাংক একসময় মমতা ব্যানার্জির শক্তির উৎস ছিল, আজ সেই ভোটাররাই পরিবর্তনের আশায় বিজেপির দিকে ঝুঁকেছেন। আনন্দবাজারের সাংবাদিক অনিন্দ্য জনার প্রশ্ন রেখেছেন, তার মানে কি পশ্চিমবঙ্গের মানুষ প্রো বিজেপি হয়ে গেছেন? তিনি বলছেন, সেটি নয়, বরং যেটি ঘটেছে সেটি হলো এই ভোটটা ছিল মমতা অর নো মমতা। পশ্চিমবঙ্গের মানুষ নো মমতায় ভোট দিয়েছেন, অর্থাৎ এবারে বিধানসভা নির্বাচন আসলে ছিল প্রত্যাখ্যানের ভোট। এই প্রত্যাখ্যানের পেছনে বিশ্লেষকরা বলছেন মোটা দাগে আছে 5টি কারণ, যেটি আমরা গতকালের ভিডিওতে তুলে ধরেছিলাম। বলেছিলাম, মমতার ৩ মকে বিজেপি ঘায়েল করেছে নতুন 5 ম দিয়ে। সে কারণগুলোর বাইরে এবারে পশ্চিমবঙ্গের নির্বাচনে ভূমিকা রাখার পেছনে বড় করে আলোচনা হচ্ছে বাংলাদেশ ইস্যু নিয়ে। ভারতের অনলাইন সংবাদ মাধ্যম দ্য প্রিন্টের কন্ট্রিবিউটিং এডিটর দীপ হালদার মনে করছেন, বিজেপির পশ্চিমবঙ্গ জয় বাংলাদেশেও বড় ভূমিকা রাখছে। তার মতে, বাংলাদেশের ২৪শে আগস্টে শেখ হাসিনা সরকার পতনের পর হিন্দুদের উপর হওয়া নির্যাতন হোক, কিংবা বাংলাদেশের শিকড়ে থাকা মতুয়া সম্প্রদায়ের ভোট, অথবা অবৈধ বাংলাদেশি অভিবাসীদের কারণে রাজ্যের জনতান্ত্রিক কাঠামো বদলে যাওয়ার ভয়, সবই কাজ করেছে বিজেপির এই জয়।
সোমবার দ্য প্রিন্টের মতামত বিভাগে প্রকাশিত বিশ্লেষণে দীপ হালদার লেখেন, মমতার জনপ্রিয়তা যে এবার বড় প্রশ্নের মুখে পড়েছে তার পিছনে অন্যান্য কারণগুলোর মধ্যে একটি বড় কারণ ছিল প্রতিবেশী দেশ বাংলাদেশ। 2025 সালের ডিসেম্বরে কলকাতায় বাংলাদেশ উপ হাই কমিশনের বাইরে হিন্দু সন্ন্যাসী এবং হিন্দুত্ববাদী সংগঠনগুলোর নেতৃত্বে একটি বিশাল বিক্ষোভ অনুষ্ঠিত হয়। তাদের দাবি ছিল বাংলাদেশে দীপু চন্দ্র দাসের হত্যার বিচার। ময়মনসিংহের ভালুকায় 2025 সালের 18 ডিসেম্বর কথিত ধর্ম অবমাননার অভিযোগ তুলে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয় পোশাক শ্রমিক দীপু দাসকে। বিগত অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশি হিন্দুদের উপর হামলার খবর বিশ্বজুড়ে সংবাদ শিরোনাম হয়েছিল এবং পশ্চিমবঙ্গের রাজনৈতিক উত্তাপ বাড়িয়ে দিয়েছিল। তখন সে সময় ভারতে বাংলাদেশ উপ হাই কমিশনের বাইরে হিন্দু সন্ন্যাসীদের পুলিশ লাঠিচার্জ করলে তা নিয়ে সমালোচনা করেন অনেকেই। তখন থেকেই বিজেপির মূল বয়ান ছিল, শেখ হাসিনা সরকার পতনের পর বাংলাদেশে হিন্দুরা যেমন নিরাপত্তাহীনতায় ভুগছে, তেমনি মুসলমানরা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করতে পারে এবং ভোটার তালিকায় নাম তুলে মমতা ব্যানার্জির বিশেষ নির্বাচনী সুবিধা দিতে পারে। আবার এবারে পশ্চিমবঙ্গের নির্বাচনে আরেকটি কারণে বাংলাদেশের যে ভূমিকা আছে সেটা নিয়ে আলোচনা হচ্ছে। সেই কারণটি হলো মতুয়া ফ্যাক্টর। 19বিংশ শতাব্দীতে পূর্ববঙ্গ, যেটি আজকের বাংলাদেশ, সেখানে হরিচাঁদ ঠাকুরের হাত ধরে প্রতিষ্ঠিত মতবাদ ভিত্তিক হিন্দু সামাজিক আন্দোলনের অংশ হলো মতুয়া সম্প্রদায়। যুক্তরাজ্যের সাসেক্স ইউনিভার্সিটির নৃবিজ্ঞান বিভাগের ব্রিটিশ একাডেমি ইন্টারন্যাশনাল ফেলো অয়ন গুহ দ্য প্রিন্টকে বলেছেন, ভোটার তালিকা থেকে অনেকের বাদ পড়া নিয়ে পশ্চিমবঙ্গের মতুয়াদের মধ্যে হতাশা ছিল। তারপরও যাদের ভোট ছিল তাদের কাছে বিজেপি ছিল প্রথম পছন্দ, কারণ বাংলাদেশে শেখ হাসিনার পরবর্তী সময় হিন্দুদের উপর ব্যাপক সহিংসতা ও নির্যাতন তাদের হিন্দু শরণার্থী হিসেবে ভোট দিতে উদ্বুদ্ধ করেছে। দীপ হালদার মনে করেন, হিন্দু মুসলিম রাজনৈতিক মেরুকরণ পশ্চিমবঙ্গের বহুত্ববাদী সমাজে আগে সেভাবে কাজ না করলেও প্রতিবেশী বাংলাদেশের ঘটনাবলী রাজ্যের রাজনীতিকে একটি বড় মোড় দিয়েছে এবং বিজেপিকে ক্ষমতার স্বাদ পাইয়ে দিয়েছে। আবার পশ্চিমবঙ্গের কোনো নির্বাচন আগে কখনো বাংলাদেশে এত মনোযোগ কাড়েনি বা এটি নিয়ে এতটা আলোচনা হয়নি। নির্বাচনী প্রচারে অমিত শাহ কিংবা শুভেন্দু অধিকারীর নানা বক্তব্যে মাঝে মাঝে বাংলাদেশেও ঝড় তুলেছে। পশ্চিমবঙ্গের ভোটারদের মতোই বাংলাদেশেও আলোচকরা দুভাগে ভাগ হতে দেখা যায়, বিশেষ করে বিজেপি নাকি তৃণমূল, কে জিতলে লাভ বেশি বাংলাদেশের তা নিয়ে। ঢাকার জন্য বহুল কাঙ্ক্ষিত তিস্তা চুক্তিতে বাধা দিলেও মমতার জন্য ঢাকার অনেকের সহানুভূতি দেখা গেছে। সেটি কি শুভেন্দু অধিকারী শেখ হাসিনাকে এখনো বৈধ প্রধানমন্ত্রী বলায়, নাকি দিল্লিতে বিজেপি সরকার তাকে আতিথেয়তা দেয়? নির্বাচনের আগে বিজেপির অবৈধ বাংলাদেশে তাড়ানোর রাজনীতি কিংবা পোষণের পক্ষে প্রচার নিঃসন্দেহে পদ্মার এই পারে অনেককে ভাবিয়ে তুলেছে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কড়া মন্তব্য সেই ভাবনায় যেন আগুনে ঘি ঢেলেছিল। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের ভারতীয় ভারপ্রাপ্ত হাই কমিশনারকে তলব করেছিল হিমন্ত বিশ্ব শর্মার ওই মন্তব্যের জেরে। সোমবার নয়াদিল্লিতে সফররত বাংলাদেশি সাংবাদিকদের একটি প্রতিনিধি দলের সঙ্গে মত বিনিময়কালে বিক্রম মিস্ত্রি বিষয়টি নিয়ে কথা বলেছেন। ভারতের পররাষ্ট্র সচিব এই প্রসঙ্গে বলেছেন, পররাষ্ট্র সম্পর্ক নির্ধারণের বিষয়টি দেশের কেন্দ্রীয় সরকারের এখতিয়ারভুক্ত। এটি কোনো নির্দিষ্ট রাজ্যের রাজনৈতিক পরিস্থিতির উপর নির্ভরশীল নয়। ভারতের পররাষ্ট্র সচিব বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান সম্পর্ক পুনর্গঠনের লক্ষ্যে সুনির্দিষ্ট ও সতর্ক উদ্যোগ নিয়েছে ভারত। বর্তমানে স্থবির হয়ে থাকা 40টিরও বেশি দ্বিপাক্ষিক প্রক্রিয়া পুনরায় সক্রিয় করার চেষ্টা করছে দিল্লি। তবে বাস্তবতা হলো, দিল্লি ও ঢাকার সম্পর্ক পুনরুদ্ধারের জন্য যতই সতর্ক উদ্যোগ নিক না কেন, পশ্চিমবঙ্গের নির্বাচনে বিজেপির বড় বিজয় ঢাকার নীতি নির্ধারক মহলকেও ভাবিয়ে তুলেছে। তাদের মধ্যে বিষয়টি ব্যাপক আলোচনা জন্ম দিয়েছে। বিশেষ করে পুশিন ইস্যুটি নিয়ে আলোচনা বাড়ছে। মোদির ভাষায়, পশ্চিমবঙ্গে পদ্ম ফোটার পর বাংলাদেশ ভারত দুই দেশের সীমান্তবর্তী এলাকাগুলোর রাজনৈতিক দখলদারিত্বের ম্যাপই পাল্টে গেছে। অভাবনীয় এই জয়ের পর পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি তাদের ফেসবুক পেজে লিখেছে, অঙ্গ বঙ্গ কলিঙ্গ। প্রাচীন ভারতে কলিঙ্গ ছিল বিহার এলাকা নিয়ে গঠিত, অঙ্গ গঠিত ছিল উড়িষ্যা এলাকা নিয়ে, আর বঙ্গ মানে বাংলা। বিহার ও উড়িষ্যা রাজ্যের ক্ষমতা আগিয়ে নিয়েছে বিজেপি, এখন বঙ্গ দখলও সারা হলো। বাংলাদেশ ভারত সীমান্তের ম্যাপ দেখলে বোঝা যায়, পশ্চিমবঙ্গে পদ্ম ফোটার সঙ্গে সঙ্গে
বাংলাদেশকেও দৃশ্যত ঘিরে ফেলল বিজেপি। পূর্বে ত্রিপুরা রাজ্য আগিয়ে গিয়েছিল পদ্ম শিবিরে, পশ্চিমে আসামও তাই। মেঘালয় ক্ষমতায় বিজেপির মিত্ররা, পশ্চিম বাদ ছিল, এখন পশ্চিমবঙ্গেও বিজেপি। বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গ শুধু ভৌগোলিক কারণে নয়, ঐতিহাসিক ভাবেও জড়িত। মজার বিষয় হলো, ভারতের সাথে লাগোয়া সীমান্ত এলাকাগুলোতে বাংলাদেশের সংসদীয় আসনগুলোতে জামায়াত ইসলামের শক্ত অবস্থান দেখা যাচ্ছে। ফলে অনেকেই মনে করছেন, পুশিন শুধু নয়, সীমান্তের নানা ইস্যু নিয়ে সামনের দিনগুলোতে উত্তেজনা বাড়তে পারে। বাংলাদেশ সরকার উচ্চ মহলেও যে এ নিয়ে কিছু অস্বস্তি শুরু হয়েছে তা বোঝা যাচ্ছে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের কথায়। ইউনূস সরকার আমলে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা খলিলুর রহমান যে বক্তব্য দিয়েছেন তার প্রেক্ষাপট বিবেচনায় অনেকেই মনে করছেন তার কথাটি বেশ তাৎপর্যপূর্ণ। খলিলুর রহমান মঙ্গলবার সাংবাদিকদের বলেছেন, ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পালা বদলে কোনো পুশিনের ঘটনা ঘটলে পাল্টা ব্যবস্থা নেওয়া হবে। এখানে তাৎপর্যপূর্ণ বিষয়টি হলো, পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের সবুজ সংকেত পাওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খুব স্বাভাবিক প্রক্রিয়ায় শুভেচ্ছা জানানোর কথা, কিন্তু তিনি সেটি না করে খানিকটা আক্রমণাত্মক ভঙ্গিতে পুশিন প্রসঙ্গ টেনে এনে দুদেশের সম্পর্ক ভালো করার উদ্যোগকে প্রশ্নবিদ্ধ করে তুলেছেন। যেমনটা কিছুদিন আগে ইউনূসের আমলে কিছু উপদেষ্টা করতেন। অবশ্য তখন কয়েকজন উপদেষ্টা ঢাকা না দিল্লি স্লোগান দিতেন, আর কিছু উপদেষ্টা ভারত থেকে চাল আমদানির জন্য বৈঠক করতেন। পশ্চিমবঙ্গে বিজেপি জয়ের পর বাংলাদেশ সরকারের শীর্ষ মহলে দুই রকম ভাবনা দেখা যাচ্ছে। তবে সম্পর্কটি কেমন হবে তা দেখার আগে পররাষ্ট্রমন্ত্রীর একেবারে পাল্টা ব্যবস্থা নেওয়ার কথা বলে ফেলাকে অনেকেই বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখতে চান না। কারণ খলিলুর রহমান পশ্চিমবঙ্গের আগামী সরকার সম্পর্কে আগাম আশঙ্কা ঠিক সেদিনই প্রকাশ করেছেন যেদিন তিনি চীনের পথে রওনা দিলেন। অথচ গত মাসে খলিলুর রহমান ভারত সফরে গিয়েছিলেন। সেই সময় দ্বিপাক্ষিক নানা বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি সম্পর্ককে নতুন উচ্চতায় তুলে নিয়ে যাওয়ার কথাও শুনিয়েছিলেন। এর মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির শীর্ষ পর্যায়ের কিছু নেতাও চীন সফর করে এসেছেন। ফলে প্রশ্ন উঠছে, মঙ্গলবার পশ্চিমবঙ্গে বিজেপির বিজয় নিয়ে খলিলুর রহমানের বক্তব্যের মধ্যে এত তাড়াতাড়ি যে সংশয়, সন্দেহ, উৎকণ্ঠা প্রকাশ পেল, যেটি কিছুদিন আগেও একেবারে ভিন্ন ছিল, সেটি কি দুদেশের সম্পর্কে অন্য কিছুর ইঙ্গিত দিচ্ছে? এমনকি একদিন আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ঠিক উল্টো কথা বলেছিলেন, যেমনটা মঙ্গলবার দিল্লিতে ভারতের পররাষ্ট্র সচিব বলেছেন। শামা ওবায়দ বিজেপি জেতার পর ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে উদ্বেগকে গুরুত্ব দিতে নারাজ। তিনি মনে করেন, পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করলেও দুই দেশের সম্পর্কে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। এমনকি বিএনপির অনেক সিনিয়র নেতারাও একই ধরনের বক্তব্য দিয়েছেন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, সম্পর্কের অবনতি হওয়ার কোনো কারণ তিনি দেখেন না। ঢাকার বিশ্লেষকদের ধারণা, পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসায় বাংলাদেশের সীমান্তে দিল্লির কেন্দ্রীয় সরকারের প্রভাব যে বাড়বে এতে কোনো সন্দেহ নেই। এই প্রভাব দুই দেশের মধ্যে জিয়ে থাকা দৃশ্যমান ইস্যুগুলোর সাথে অদৃশ্যমান ইস্যুর ব্যাপারে অস্থিরতা যেমন বাড়াতে পারে, তেমনি এর উল্টোটাও ঘটতে পারে। তবে পুশিন ইস্যু নিয়ে ঢাকার শীর্ষ মহলের মধ্যে যে কিছুটা অস্বস্তি বেড়েছে সেটি লক্ষণীয়। নতুন সরকার শপথ নিলেই সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে জানিয়েছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তাও সেই 15 ফেব্রুয়ারি অর্থাৎ নির্বাচনের 3 দিন পর। তারপর বিএনপি সরকার পুরনো এবং বাসি হয়ে সরে পড়ার সময়ও এসে গেল, তবু আর্মি ব্যারাকে ফিরিল না। প্রশ্ন হলো কেন? তারেক রহমানের বাচাল এবং টেরিকাটা উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেছেন, সেনাবাহিনী থাকায় নাকি মানুষ নিরাপদ বোধ করে, তাই সেনাবাহিনী যাচ্ছে না। তাহলে এক কাজ করলে কেমন হয়? সেনাবাহিনীর কাছে ক্ষমতা দিয়ে তারেক রহমান, জাহিদুর রহমানরা সরে গেলেই পারেন, তাতে মানুষ আরো নিরাপদ বোধ করবে, তাই না? কি বলেন? তারেক রহমানের সরকারের বয়স 2.5 মাস পেরিয়ে গেছে। মানুষ দেখছে বিএনপি নির্বাচিত সরকার ক্ষমতায়, সংসদ চলছে, মন্ত্রিসভা বৈঠক করছে। তারেক রহমান লন্ডন থেকে রিমোট কন্ট্রোলে দেশ চালাচ্ছেন না, তিনি
সেনাবাহিনী সশরীরে দেশেই আছেন, স্ত্রী কন্যা নিয়ে নাটক সিনেমা দেখছেন, কিন্তু মাঠে তারেক রহমান নেই। মাঠে এখনো সেনাবাহিনী। ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে কি নেই সেটা আমাদের জানা নেই, কিন্তু উপস্থিতি আছে, ক্ষমতা আছে, আর সেই উপস্থিতি বলে দিচ্ছে আসল কথাটা, ক্ষমতার ভারসাম্য আসলে কোথায়। জেনারেল ওয়াকারুজ্জামান নিজেই বলেছিলেন সংবিধান এবং বেসামরিক প্রশাসনের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে সেনাবাহিনী দায়িত্ব পালন করে এবং নতুন সরকার দায়িত্ব নিলে স্বাভাবিক নিয়মে ব্যারাকে ফিরে যাবে। স্বাভাবিক নিয়মটা ঠিক কোথায় পালিত হচ্ছে সেটা বোঝা যাচ্ছে না। সেই প্রতিশ্রুতি এখন বোধহয় ভুলে গেছেন জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি নতুন করে বলছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ নির্বাচন হয়েছে, ইতিহাসের সর্বশ্রেষ্ঠ নির্বাচন হয়েছে। মজার ব্যাপার হচ্ছে 2024 সালের আগস্ট মাসে যখন তাকে সাংবিধানিক দায়িত্ব পালনের জন্য বলা হয়েছিল বা তার দায়িত্ব পালন করার কথা ছিল, তিনি ভুলে গেছেন এবং তার ফলে নতুন একটা সরকার গঠন হয়েছে, শপথ হয়েছে এবং তার ফলে দেশ কোথায় গেছে তা তো আমরা দেখতেই পাচ্ছি। যা হোক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ নির্বাচনের মাধ্যমে একটি সরকার গঠন হয়েছে, শপথ হয়েছে, 2.5 মাস পেরিয়ে গেছে, তবু সেনাবাহিনী মাঠে। ম্যাজিস্ট্রেসি পাওয়ার নেই, এটা সত্যি হয়তো, কিন্তু উপস্থিতি আছে। আর সেই উপস্থিতির যে সিম্বলিক ভ্যালুর কথা জাহিদুর রহমান বললেন, তাতে প্রতীকী শক্তি আসলে কার হাতে কাজ করছে বা কার হাতে ক্ষমতা, অপরাধীদের জন্য প্রতিবন্ধক হিসেবে কাজ করছে নাকি নির্বাচিত সরকারের লাঠিয়াল হিসেবে কাজ করছে সেনাবাহিনী? প্রশ্ন তো উঠতেই পারে, ওঠা উচিত। ব্যারিস্টার রুমিন ফারহানা, যিনি একসময় বিএনপির নেত্রী ছিলেন এবং এখন স্বতন্ত্র সংসদ সদস্য, সরাসরি প্রশ্ন তুলেছেন যে সেনাবাহিনীর ব্যারাকে না ফেরা এই নির্বাচিত সরকারের ব্যর্থতা। তার মতে পেছনে দুটো কারণ থাকতে পারে। প্রথমত, পুলিশ একটা ছোট জগন্নাথ হয়ে গেছে, ভয়ে আছে, কারণ পুলিশের ভেতরে বিরাট হত্যাযজ্ঞ হয়েছে, পুলিশ সেই হত্যাযজ্ঞের শিকার এবং পুলিশ একা আইন শৃঙ্খলা সামলাতে পারবে এই আত্মবিশ্বাস সরকারেরও নেই। দ্বিতীয়ত, সেনাবাহিনী সরে গেলে আওয়ামী লীগ মাঠে নামতে পারে, সেই ভয় বিএনপির আছে। দুটো কারণে যদি সত্য হয়, তাহলে এটা কি প্রমাণ করে না যে বিএনপির রাজনৈতিক সামর্থ্য আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে মোকাবেলার মতো নেই? বিএনপি আসলেই 16 বছর ছোট জগন্নাথ ছিল, এখনো তাই আছে, এখনো সেই জামায়াত শিবির এবং এনসিপির উপর ভরসা করে সরকার চালাচ্ছে, এখনো সেনাবাহিনীর উপর ভরসা করে সরকার চালাচ্ছে, নিজেদের কোনো ক্ষমতা নেই। এখানে আওয়ামী লীগের প্রসঙ্গটা আসা স্বাভাবিক। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখতে পাই যে অবৈধভাবে ক্ষমতা যখনই দখল হয়, তখন আওয়ামী লীগের উপর সবচেয়ে বড় আঘাত আসে। 1975 সালে হয়েছে এবং ইউনূসের অবৈধ শাসনামলেও অধ্যাদেশ জারি করে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। আর তারেক রহমানের সরকার সেই নিষেধাজ্ঞাকে সংসদে আইন করে বৈধতার দিয়েছে। এই ধারাবাহিকতা কি কাকতালীয়? না, কারণ আওয়ামী লীগ এই দেশের সবচেয়ে পুরনো এবং গণতান্ত্রিক রাজনৈতিক দল, স্বাধীনতার নেতৃত্ব দানকারী শক্তি এবং বাংলাদেশের জন্মের আগে থেকে নিয়মতান্ত্রিক রাজনীতির পথে চলা একটি রাজনৈতিক দল। এই দলকে ঠেকিয়ে না রাখতে পারলে অবৈধ ক্ষমতা দখলকারীদের টিকে থাকা কঠিন। তাই আওয়ামী লীগের বিরুদ্ধে সেনাবাহিনীকে ব্যবহারের রাজনীতিটা নতুন নয়, এটা একটা পুরনো কৌশলের নতুন সংস্করণ। চলেন একটু পাকিস্তানের দিকে তাকাই আমরা। এর আগেও পাকিস্তান সম্পর্কে বলেছিলাম, কারণ পাকিস্তান থেকে শিক্ষাটা নেওয়া না গেলে বাংলাদেশের ভবিষ্যৎটা ঠিক বোঝা যাবে না। পাকিস্তানে এখন যা চলছে তাকে বলা হয় মুনির মডেল। মুনির মডেলের সরকার, আসিফ মুনির, গণতন্ত্রের আবরণে সামরিক নিয়ন্ত্রণ। শাহবাজ শরীফ প্রধানমন্ত্রী বটে, কিন্তু আসল ক্ষমতা ফিল্ড মার্শাল আসিফ মুনিরের হাতে। সংবিধান সংশোধন করে তাকে আজীবন দায় মুক্তি দেওয়া হয়েছে, নবায়নযোগ্য 5 বছরের মেয়াদ দেওয়া হয়েছে। পররাষ্ট্রনীতি, অর্থনীতি, বিনিয়োগ, এমনকি গাজায় যুদ্ধ বন্ধের আলোচনা পর্যন্ত সবকিছুতেই সেনাপ্রধান সামনে। প্রেসিডেন্ট ট্রাম্প যখন হোয়াইট হাউসে শাহবাজ শরীফ এবং মুনিরের নাম একসঙ্গে উচ্চারণ করেন, তখন বিশ্ব বুঝে ফেলে যে পাকিস্তানে আসলে কে ক্ষমতায় আর কে পুতুল প্রধানমন্ত্রী। বাংলাদেশে কি এই মডেলের ছায়া পড়েছে? সম্প্রতি বাংলাদেশের সেনাপ্রধান আমেরিকা ঘুরে এসেছেন এবং শোনা যাচ্ছে তিনি ব্যাপক ডিল করে এসেছেন আমেরিকান সরকারের সঙ্গে। যা রাজনৈতিক সরকার দিতে পারবে না বাংলাদেশের সেনাবাহিনী, সেটা আমেরিকার হাতে তুলে দিবে, এরকম কথাও শোনা যাচ্ছে। আপনি কি এই প্রশ্নটা উড়িয়ে দিতে পারবেন যে বাংলাদেশে পাকিস্তানের
মডেলে ওয়াকারুজ্জামান গণতন্ত্র চলছে না। বৈধ ইউনূস সরকারের 1.5 বছরের সেনাবাহিনী একটি অস্বাভাবিক ভূমিকায় অভ্যস্ত হয়ে পড়েছিল। রাস্তায় টহল, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা, বেসামরিক প্রশাসনকে সহায়তা, এই দীর্ঘ অভ্যাস সহজে ছাড়া যাচ্ছে না। আর এখন বিএনপির তারেক রহমানের সরকার, যাকে ইউনূস সরকারের বর্ধিত সংস্করণ বলাই সঙ্গত, সেই সরকারও চাইছে সেনাবাহিনী মাঠে থাকুক, কারণ তাদের নিজস্ব রাজনৈতিক সামর্থ্যের ঘাটতি প্রবল। পাকিস্তানের ইতিহাস বলে, একবার যখন বেসামরিক রাজনীতিবিদরা সেনাবাহিনীর হাতে ক্ষমতা তুলে দেয়, তখন সেই ক্ষমতা আর ফেরত পাওয়া যায় না। ইমরান খানের বিরুদ্ধে লড়াইয়ে পাকিস্তানের বেসামরিক রাজনীতিকরা সেনাবাহিনীকে ডেকে এনেছিলেন। শেষমেশ সেনাবাহিনী শুধু ইমরান খানকেই সরায়নি, রাষ্ট্রটাকেই গিলে ফেলেছে। বাংলাদেশেও এই প্যাটার্নের বীজ বপন করা হচ্ছে কিনা, বা এই প্যাটার্নের গাছ অলরেডি বিরাট মহিরুম হয়ে গেছে কিনা আমরা জানি না। তবে বাংলাদেশে উল্টোটাও হতে পারে। বাংলাদেশের সেনাবাহিনী আসলে ইউনূসকে বসিয়েছে, সেনাবাহিনী তারেক রহমানকেও বসিয়েছে তথাকথিত নির্বাচনের মাধ্যমে, যে কারণে এখন গলাবাজি করে ওয়াকারুজ্জামানকে বলতে হচ্ছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ নির্বাচন হয়েছে। তথাকথিত গণ অভ্যুত্থানের পর থেকে বাংলাদেশের রাজনৈতিক সংকট আসলে আরো গভীর হয়েছে। জুলাই সন্ত্রাসীদের তাণ্ডবে যে রাষ্ট্রীয় বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, সেই শূন্যতায় সেনাবাহিনী ভূমিকা নিয়েছে তার গণতান্ত্রিক কাঠামোর সঙ্গে সামঞ্জস্যহীন। এর সাথে যোগ হয়েছে যুদ্ধাপরাধী জামায়াত ইসলামী এবং তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের রাজনৈতিক পুনরুত্থান। এই মৌলবাদী শক্তি এখন রাষ্ট্রের অনেক গভীরে প্রবেশ করে গেছে। সেনাবাহিনীর মধ্যে জামায়াত মানসিকতার উপস্থিতি নিয়ে প্রশ্ন আগেও তুলেছি, এখন তো এটা আরো বেশি প্রাসঙ্গিক। রুমিন ফারহানা বলেছেন, রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলা করতে হয়, নির্বাহী আদেশে বল প্রয়োগে কেউ টিকতে পারে না। কথাটা সঠিক, কিন্তু বাস্তবতা হলো বিএনপি সেই রাজনৈতিক পরিপক্কতা অর্জন করতে পারেনি। তাই তাদের সেনাবাহিনীর ছায়া দরকার। তাই জাহিদুর রহমানের মতো তথাকথিত উপদেষ্টারা সিম্বলিক ভ্যালুর কথা বলেন, আর এই সিম্বলিক ভ্যালু একদিন সিম্বলিক থাকে না, আসলে বাস্তব ক্ষমতায় পরিণত হয়। পাকিস্তানের ইতিহাস তার সাক্ষী। বাংলাদেশের মানুষ সবসময় একটা সংকটে দাঁড়িয়ে থাকে, যেমন এই মুহূর্তের সংকট। একদিকে একটা দুর্বল লন্ডন চালিত বিএনপি সরকার, অন্যদিকে যুদ্ধাপরাধীর দল জামায়াত, যারা রাষ্ট্র ক্ষমতার একেবারে কাছাকাছি পৌঁছে গেছে, আর মাঝখানে সেনাবাহিনী, যাদের মাঠে থাকার প্রতীকী মূল্য দিন দিন বাড়ছে। এই সমীকরণে গণতন্ত্রের ভবিষ্যৎটা আসলে কোথায় বলেন? জাহিদুর রহমান বলেছেন, মানুষ নিরাপদ বোধ করে সেনাবাহিনী মাঠে থাকলে, কিন্তু মানুষ কি সত্যি নিরাপদ? নাকি নিরাপত্তার এই মায়া জালটা আসলে একটা ধীর গতির ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া? বাংলাদেশের বাস্তবতা যেদিকে যাচ্ছে, পাকিস্তানের সাথে তার মিলটা কিন্তু উদ্বেগজনক। সেখানে শাহবাজ শরীফ আছেন, এখানে বিএনপি আছে, সেখানে মুনির আছেন, এখানে ওয়াকার আছে। তারেক রহমানকে খুব কৌশলে নানা রকম মুচলেকা দিয়ে বাংলাদেশে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে গণতন্ত্রের মুখোশের আড়ালে সামরিক শাসন। বাংলাদেশে কি আছে আপনারাই বলুন। তাই প্রশ্নটা আমি বারবার করি, যদি সেনাবাহিনী থাকলেই মানুষ বেশি নিরাপদ থাকে, যদি সেনাবাহিনীর ছায়া ছাড়া সরকার চলতে না পারে, তাহলে আর নাটক করার কি দরকার? তারেক রহমান, জাহিদুর রহমান, এই বিএনপির দলবল সবাই সরে গেলেই পারে, ক্ষমতাটা সরাসরি সেনাবাহিনীকে দিয়ে দিলেই হয়। অন্তত তাহলে মানুষ জানুক যে কে দেশটা চালাচ্ছে। এখনকার মতো এই লোক দেখানো গণতন্ত্রের প্রহসনটা না থাকলেই ভালো নাকি? আমার তো মনে হয় ভালো। কি ভালো না? ভালো থাকবেন সবাই।